নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস মহাশ্বেতা। আজ শোনাতে চলেছি উপন্যাসটির তৃতীয় পর্ব। তৃতীয় দৃশ্যের পটভূমি গাঢ় অন্ধকার থেকে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। 5 বৎসর ব্যাপী দ্বিতীয় দৃশ্যের পর তৃতীয় দৃশ্য। এবার গোটা বাড়িটা নয়, রঙ্গমঞ্চের এক কোণে নীরার বন্দি জীবনের ঘরখানা, বাড়ির এক কোণের ঘর। বাকি বাড়িটায় এখন উৎসবের শয্যা খোলা হচ্ছে। সেদিকটা এখন অন্ধকারই থাক, আলো ফেলো নীরার ঘরে। হেনার বিয়ের পর হেনা চলে গেল শ্বশুর বাড়ি, ফিরে এলো স্বামীর সঙ্গে হাসি মুখে। নীরা ঘরে বসে কথাবার্তার হাসির ধ্বনি শুনতে পায়। সে প্রায় অন্ধকার ঘরে বসে বই পড়ে আর উঠানের দিকে যে জানলাটা, সেই দিকে তাকিয়ে আকাশ দেখে। বাইরের দিকে জানলা নেই বলেই এ ঘরে তাকে রেখেছেন জ্যাঠাইমা। বাইরে থেকে যদি মনা ঘোষ পত্র ছুড়ে দেয়, সে উত্তর দেয় কথা বলে। আকাশের দিকে তাকিয়ে ছেলেবেলার ছড়া মনে পড়ে নীরার, এক তারা নাড়া খাড়া। বাইরে আনন্দ কলরব ওঠে, জামাই এসেছে। জ্যাঠামশাইয়ের গলার সাড়া পাওয়া যায়। জামাইয়ের সামনে ভারী কি বড়লোকি চালে কথা বলেন। অজিতদা, সুজিত, অন্য ভাইরা দল বেঁধে উল্লাস করে উপরের ঘরে উঠে যায়। উপরের ঘর কখানা এই বিয়ের আগেই শেষ হয়েছে। নীরা শুনেছে মোজাইকের মেঝে হয়েছে। বিয়ের সময় মেঝে শুকিয়ে নেবার জন্য নাকি 4টে খুব বড় স্ট্যান্ডিং ইলেকট্রিক পাখা কেনা হয়েছিল। পাখা 4টে সপ্তাহখানেক 24 ঘন্টা ঘুরেছিল। উপরের ঘরেই হেনা, তার বর এবং জেঠিমার ছেলেরা থাকে। রেডিও বাজে, হারমোনিয়াম বাজিয়ে হেনা গান করে। হেনা এসে অষ্টমঙ্গলা সেরে আবার চলে গেল। একদিন মাত্র উঁকি মেরে বলেছিল, কেমন আছিস নীরা? নীরা বলেছিল, ভালো, তুই? সে বলিস রে, দিন রাত্রি ছাড়বে না, খেয়ে ফেললে আমাকে, বলে হেসে উঠল। নীরা একটু হাসল, বলে, যা, এক্ষুনি হয়তো খুঁজবে, নয় জ্যাঠাইমা দেখতে পাবে। পরে আসবো, হ্যাঁ, বলেই সে চলে গেল, পালিয়ে বাঁচল। নীরারও ভালো লাগছিল না। যদি বলো ঈর্ষা, তবে বলো। নীরা কিছু বলবে না, কিন্তু এইটুকু বলবে, সুখ দুঃখ ঈর্ষা বিদ্বেষ স্নেহ প্রেমের অস্তিত্ব আলো ছায়ার মতো একটার সঙ্গে অন্যটার অবিচ্ছেদ্য সম্পর্ক হলেও ওর উপরেও এই বাস্তব মাটির জগতের মতোই একটা অতি সত্য জগৎ আছে। দাই নিড ইজ গ্রেটার দেন মাইন বলে মরুপ্রান্তরে যে নিজের মুখের জল অন্য তৃষ্ণার্তকে দিতে পারে, তার মৃত্যু ওই মরুভূমিতে জলাভাবেই ঘটে। দেহের কষ্টও হয়, নিশ্চয়ই হয়, কিন্তু মনের কষ্ট কি অনুশোচনা হয় না, এটা নীরার কাছ থেকে শুনে রাখো। জেঠিমা কঠিন নিষ্ঠুর, তার কাছে এই অপরাধের ক্ষমা ছিল না। অসুখের সময় বলতেন, ও মরে যাক, ও মরে যাক। সে কথা অশোকের ঘোরের মধ্যেও তার 2-4 বার কানে গেছে, মনে আছে তার। রোগ সারলে বলতেন, জীবনে যা দুর্ভোগের জন্য জন্ম, মরণও তার হয় না। জম নিতে আসে, ওই দুর্ভোগ তার পথ আগলে দাঁড়ায়, বলে, না, আমার শিকার তুমি পাবে না। দুর্ভোগের সহায় যে নিজে ভগবান, জমকে ফিরে যেতে হয়। সৌভাগ্য যাদের, সুখ যাদের, তাদের বেলা ভগবানের অন্য বিচার। আয়ু থাকতেও তারা মরে, সে মরণ তাদের মুখ খোঁজে। কখনো কখনো বলতেন, তুই যদি আমার পেটের মেয়ে হতিস, ওই হেনা যদি এই কাজ করতো, তবে বিষ দিয়ে আমি মেরে দিতাম। আবার বলতেন, ভাবতাম আমি হেনার জন্যে, ওর জন্যে তো ভাবনা হয়নি। আবার কিছুক্ষণ চুপ করে থেকে বলতেন, এ ওই খ্রিস্টান স্কুলের শিক্ষার ফল। নীরা বেশ একটি নিরাসক্ত প্রশান্ত মনে শুনেই যায়, হাসে। হাসিটি বিষণ্ণ বটে, কিন্তু বিক্ষুব্ধ নয়, কারণ একটা আশ্চর্য অনাবিল আত্মপ্রসাদ ছিল। তা ছোট ভেবো না, ভাবলেই ভাবতে পারো, তাহলে তুমি জ্যাঠাইমা থেকেও সংস্কার বা অন্ধবিশ্বাসে বদ্ধ এবং অন্ধ। কারণ জ্যাঠাইমার সংস্কারেও তবে একটা আদর্শ আছে,
তোমার সংস্কার সেক্ষেত্রে বাস্তবতার দোহাই দিয়ে চোরের সবাই চোর ধারণার মতো নীচ এবং কুটিল। অবিশ্বাসের পৃথিবীতে ক্ষুধা আর খাদ্য, কাম আর নারী পুরুষের দেহ ছাড়া আর কি আছে বলো? শুধু ভাবনার ক্ষেত্রেই নয়, বস্তু জগতেও তো তাহলে খাদ্য আর দেহ ছাড়া কি প্রয়োজন? জন্তুর আলো লাগে না, ঘর লাগে না, শিল্প লাগে না, সাহিত্য লাগে? যাক, ধীরে ধীরে এবার রঙ্গমঞ্চটার আলো ফুটে উঠছে। বিয়ের উৎসবের সাজ খোলা হয়ে গেছে, তবুও জ্যাঠামশাইয়ের ভোল পাল্টানো বাড়িখানা রঙে গরনে মনোহারী দেখাচ্ছে। জানলা দিয়ে দেখা যায় নতুন তৈরি সিঁড়িটা, সম্পূর্ণ হাল ফ্যাশনের। বিশেষ করে সিঁড়ির পাশে ঘের বা রেলিংটা চমৎকার লাগে। ওখানে স্বীকার করতে হয়, জ্যাঠামশাই পয়সার সঙ্গে সত্যি বড়লোকি রুচিও পেয়েছেন। ওই সিঁড়ি দিয়ে দূর দূর করে জেঠতুতো ভাইরা নামিয়ে ওঠে। সকলে পরনেই চমৎকার কাপড় চোপড়, মানে পোশাক, ধুতি পাঞ্জাবি নয়, স্যুটের রেওয়াজ বেশি হয়েছে। অজিত সুজিত তো পরেই তার ছোট রণজিৎ পড়ছে, কারণ সেও এবার ফার্স্ট ক্লাসে উঠেছে। তার ছোট অভিজিৎ এখনো হাফ প্যান্ট পরছে, তবে তাও বেশ দামি। সুজিত তার থেকে বয়সে বড়, কিন্তু ফেল করে করে ক্লাস 10-এই ঠেকে রয়েছে। তাতে তার দুঃখ নেই, পড়াও সে ছাড়তে চায় না, কারণ সে খেলা নিয়েই মেতে আছে। নিত্য অপরাহ্নে খেলার পোশাক পরে ছোটে দমদমে নয়, কলকাতার মাঠে ফেরে রাত্রি 8:30-9টায়। জ্যাঠামশাই আপিসে তাকে ঢোকাতে চান, সে ঢুকছে না, তাতে নাকি খেলার অসুবিধে হবে। অজিতদা ফিরে আরো রাত্রে, সে আপিসের ছোট বাবু, মধ্যে মধ্যে জড়িত স্বরে উচ্চকণ্ঠে কথা বলে। আই ডোন্ট কেয়ার, বলতে হয় বাবাকে বলো। দ্যাট ওল্ড হাজব্যান্ড অফ ইয়োর্স আস্ক হিম। সেই আমাকে পাঠিয়েছিল হোটেলে সাহেবদের এন্টারটেন করতে, তাকে জিজ্ঞেস করো। নীরা বুঝতে পারে অজিতদা নিজের মাকে বলছে। তিনি কিছু বলেছেন, হয়তো জড়িত কণ্ঠস্বরে কারণ জিজ্ঞাসা করেছেন। জ্যাঠামশাইয়ের কথাও শুনেছে। দেখো, ব্যবসা করতে হয়, মুদির দোকান নয়, ধান চালের আড়ত নয়, বিলিতি ব্যবসা। পাটি বাগাতে, হোটেলে খাওয়াতে হয়। হ্যাঁ হয়, টাকা এমনি আসে না। মেয়ে ছেলের মতো থাক। নীরা শুনেই যায়। জেঠিমার আদর্শ সে জানে, এরপর আর তিনি কথা বলবেন না, বলেনও না। তবে মধ্যে মধ্যে এক আধ দিন বলেন, দেখো, নিজে ওই বলে খেতে শুরু করেছ, এখন নিত্যি না হলে চলছে না। নইলে বুড়ো বয়সে এনার্জি পাবো কোথায়? শরীরটা তো বাঁচাতে হবে, এবং ওটা ওষুধ, ডাক্তারের প্রেসক্রিপশন মতোই খাই। তুমি নিজে মেপে ঢেলে দাও। ইচ্ছে মতো তো খাই নে, আমার এখন অনেক কাজ, বাঁচতে হবে, বুঝেছ? হঠাৎ নাটকের মতো নাটকীয় ভাবে গতি দ্রুত এবং ধ্বনি উচ্চ হয়ে উঠল। রাত্রে সেদিন জ্যাঠামশাই স্খলিত স্বরে চেঁচাতে চেঁচাতে ঘরে ঢুকলেন। 45,000, 45,000 নেট প্রফিট। তোলো 101 টাকা পুজো। নীরা সেদিন একটু চকিত হয়ে উঠল। জ্যাঠামশাই! আজ শব্দ শুনতে পেল, ঠাস ঠাস ঠাস, সঙ্গে জেঠিমার কণ্ঠস্বর। এই এই কপাল, হায় রে কপাল! চিৎকার করে উঠল জ্যাঠামশাই। শাট আপ! পুরো মাগি কপাল চাপড়ায় না। এই নে, এই নে, গুনে নে, 50,000 টাকা আর করকরে নোট, নে নে। ও কি হচ্ছে কি? নোটের বান্ডিলগুলো নে নে নে। আহ, ক্যা, কিসের আহ? মেয়ে ছেলের মতো থাক। মিলিটারি সাহেব, তারা মদ খাওয়ালে খুশি হয় না, তাদের সঙ্গে খেলে তবে হয়। ভাবে ঘেন্না করছে। দমদমের ওপাশের ভালো জমি কিনেছিল 250 টাকা বিঘে। ওরা দর ঠিক করেছিল 2,000 টাকা বিঘে। পার্টি দিয়ে ওদের সঙ্গে কগ্লাস খেয়ে 2,500 বিঘে করেছি। 20 বিঘে জমি, 25,000, 50,000, নেট প্রফিট 45,000। এখনো 15 বিঘে আছে, ছাড়বো, মৌকা পেলেই ছাড়বো। জেঠিমা চুপ করে গেছেন। নীরা জেঠিমার আদর্শ জানে, কতবার শুনেছে। তিনি হেনাকে শিক্ষা দিতেন, বিশেষ করে বিয়ের আগে। তার অর্থাৎ হেনার কলঙ্ক নীরার স্বেচ্ছায় মাথায় নেওয়ার পর হেনাকে শিক্ষা দিয়েছেন। তার চুলের গোছা মুঠোয় ধরে বলে যেতেন,
বেটা ছেলের কাছে হিসেব নিও না। কাজ ওদের, ধর্ম মেয়ের। ভগবানে ভক্তি আর মেয়ে ধর্ম, এই দুইয়ের ওপর সংসারের ভালো মন্দ। পৃথিবী ওতেই শীতল, বাসুকি ওতেই স্থির। পুরুষে টাকা আনে, জিজ্ঞেস করো না কোথা থেকে আনলে। রাজলক্ষ্মী রাজ্য নিয়ে হানাহানি করুক, কুরুক্ষেত্র হোক, কৌরব যাক, পাণ্ডব রাজা হোক, সংসারে গেরস্থ লক্ষ্মী মেয়ের হাতে, মেয়ের ধর্মে স্থির। তাতেই সৃষ্টি থাকে, পৃথিবী বেঁচে থাকে। শেষে কোটেশন তুলতেন রামায়ণ থেকে। রামায়ণ পড়ে দেখো, ব্রাহ্মণের ছেলে রত্নাকর দস্যুবৃত্তি করত। একদিন নারদ আর ব্রহ্মা এলেন, তাকে বাল্মীকি ঋষি করতে হবে। রত্নাকরকে বললেন, ভালো, তুমি যে এই দস্যুবৃত্তি নরহত্যা করছো, এর পাপের কথা ভেবেছ? রত্নাকর বললেন, ঠাকুর, এ পাপের ফল আমরা গোটা সংসার মিলে ভোগ করব, একসঙ্গে থাকবো যেখানেই থাকি, ভাবনা কি? ব্রহ্মা বললেন, হুম, তুমি জিজ্ঞাসা করে এসো তোমার সংসারকে। রত্নাকর নারদ আর ব্রহ্মাকে গাছে দড়ি দিয়ে বেঁধে রেখে বাড়ি গিয়ে জিজ্ঞাসা করলেন, আমি যে এই দস্যুবৃত্তি নরহত্যা করে টাকা আনি, সোনা আনি, নানা জিনিস আনি, এর যে পাপ, তার অংশ তোমরা নেবে তো? স্ত্রী, বাপ, মা, বোন, ছেলে সবাই বললেন, না, তুমি কোথা থেকে কি করে উপার্জন করো তা আমাদের দেখার কথা নয়, সে দায় তোমার। স্ত্রী বললেন, আমি তোমার সেবা করি, সুখী করি তোমাকে, তোমার সন্তান গর্ভে ধরি, সে দায় শুধু আমার। বাপ মা বলেন, বাল্যকালে তোমাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছি, আমাদের দায় চুকে গেছে। ছেলে বললে, তুমি বুড়ো হলে তোমাকে খাওয়াবার দায় আমার, তোমার দায় তোমার, তার জন্যে কোনো প্রশ্নও নেই, তার পাপ পুণ্য কিছুর ভাগই আমরা নেব না, বুঝলে মা? এই হলো ধর্মের শিক্ষা, ভুলো না। তোমার বাপ আজকাল মদ খেয়ে বেসামাল হয়, কখনো কখনো, কিছু বলিনি, শুধু সংসারের মধ্যে মেয়েদের ভার আমার, আমি তাই নিয়েই আছি। তোর দাদাও মদ খায়, বলিনে কিছু, হয়তো আরো দোষ ঘটেছে, বিয়ে করতে বলি, করতে চায় না, বুঝি। সেই জেঠিমার জ্যাঠামশাইয়ের ওই কথার পর চুপ না করে উপায় কি? উঠানের দিকের ওই একমাত্র খোলা জানলাটাও সে সেদিন বন্ধ করে দিয়েছিল। পরের দিন স্নান করবার সময় বাইরে এসে দেখেছিল পুজোর উদ্যোগ হয়েছে। সে অনেক। জ্যাঠামশাই গরদের কাপড় পরেছেন, জেঠিমাও। আজ রবিবার, পুজো নিয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরে। তিনি উঠানের মাঝ বরাবর আঙুল দেখিয়ে বলছেন, সোজা পাঁচিল টেনে দেব, বেশ উঁচু করেই দেব, থাকবে ওদিকটা যেমন ওর আছে, আমাদের এদিকটা হবে পিছন, পিছন দিকটা হবে সামনে, ওই দিকটায় ফেসিং করে এদিকটা জুড়ে নেব পিছন। তাকে দেখেও তিনি থেমে যাননি, বরং বলেছিলেন, কি কাজ আমার ভাইজির বাড়ির অংশ নিয়ে, ন্যায্য মূল্য দিয়ে কিনলেও লোকে দুর্নাম করবে, ঘোষেরা দাম বেশি চাচ্ছে, তাই দেব। নীরা বুঝতে পেরেছিল ৪৫,০০০ টাকা মুনাফা তাকে দক্ষিণ পাশের ঘোষেদের বাড়ি কিনতে উৎসাহিত করেছে। কিনবেন বা কিনছেন। বাথরুমে স্নান করতে করতে সে শুনতে পেল মোটর থামবার শব্দ। জ্যাঠামশাই একখানা পুরনো মোটরও কিনেছেন। শুনেছে বাইরের দরজায় পেতলের নেম প্লেট বসানো আছে, H.C. মুখার্জি কন্ট্রাক্টর অ্যান্ড মার্চেন্ট। আর একটা কাছের প্লেটে আছে H.C. মুখার্জি ইন আর আউট, তার নিচে A.K. মুখার্জি ইন আর আউট। নিচে খানিকটা জায়গা খালি আছে, সেখানে সুজিতের নাম উঠবে, S.K. মুখার্জি। গাড়িখানা এসে থামলো। এবার ওরা যাবেন। না, ওকে, কার গলা? হ্যাঁ, আমি কিন্তু একখানা গয়না নেব। হ্যাঁ, হেনা, হেনার গলা। হেনা এসেছে, সেও যাবে পুজো দিতে। এখানা তাহলে হেনার বরের গাড়ি। স্নান সেরে বেরিয়ে নীরা আপনার ঘরে গিয়ে ঢুকলো। হেনাই বটে, সঙ্গে তার বর। চোখাচোখি হলো বারেকের জন্য, কিন্তু তার চোখে নীরাকে সে যেন দেখতেই পেলে না। নীরা হাসলে একটু, ঘৃণার হাসি। একবার মনে হলো সে বের হবে নাকি নাটকীয় মুহূর্তে, বলবে, আমি স্বেচ্ছায় বিনা দোষে বন্দিনী হয়েছিলাম, আজ মুক্তি নিলাম। কলঙ্ক আমার নয়, কলঙ্ক ওই পচা মেয়েটার। সেই মুহূর্তেই শাঁখ বেজে উঠল বাড়িতে। শাঁখ? পুজো দিতে যাচ্ছে শাঁখ বাজিয়ে? কই, সাধারণত তো যায় না। তবে ৪৫,০০০ টাকা তো কম নয়। রঞ্জিত অভিজিৎ সমস্বরে বলে উঠল, সন্দেশ, সন্দেশ। সুজিত বললে, নো সন্দেশ, চাঙ্গুয়ার ডিনার।
বেলা 3টে নাগাদ ফিরল ওরা। তারপরেই হেনা এসে ঘরে ঢুকল। নীরা! উদ্ধত ভঙ্গিতে তাকিয়েছিল নীরা তার দিকে। রাগে তো তার সর্বাঙ্গ রিরি করছিল। হেনা সে গ্রাহ্যই করল না। প্রায় ঝাঁপিয়ে পড়ে গলা বাড়িয়ে জড়িয়ে ধরে কানে কানে বলছিল, ওরে নীরা, আমার ছেলে হবে রে। নীরা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়েছিল। হেনার ছেলে হবে খুশি হয়েছিল কিনা ঠিক বলতে পারবে না, তবে তার বিক্ষুব্ধ মনটা কেমন শান্ত হয়ে পড়েছিল। হেনাকে সে ক্ষমা করেছিল সেদিন অত্যন্ত স্বাভাবিকভাবে। কার্যকারণ এবং যুক্তিযুক্ততার দুনিয়ায় যাকে স্বাভাবিক বলে সেভাবে স্বাভাবিক নয়, বা না হতে পারে, বা হতেও পারে, সে নীরা জানে না। সে তার নিজের মনের স্বভাবের দিক থেকে বলছে। স্বাভাবিকভাবে হেনাকে ক্ষমা করেছিল, বা ক্ষমা এসে গিয়েছিল। হেনা বিনু নয়, সে অজ্ঞান পাপী। বিনু জ্ঞান পাপী। তিনি অজগরের মতো নিঃশ্বাস দিয়ে টেনে টেনে তাকে কাছে এনে পাক দিয়ে জড়িয়ে ধরে গ্রাস করতে চেয়েছিলেন। বিনু তাকে ব্যঙ্গ করে বলে, নাটক করে গেলে। হ্যাঁ, নীরার জীবন নাটক, এবং সে নাটকে তুমি বিনু যে কজন ভিলেন এসেছ তাদের নায়ক। যাক, ক্রমভঙ্গ হচ্ছে। হেনা আনন্দে গলছিল সেদিন, এবং তার জীবনের সেই বিগলিত ধারায় তাকেই সে স্নান করাতে চেয়েছিল। বোধ করি কৃতজ্ঞতা বসেই করেছিল। আরও একটা কারণ ছিল, হেনার চরিত্রের মধ্যে যে একটা কদর্য ভীরু শৈরিনীপনা ছিল, তার কথা মুখে বলে উল্লসিত হওয়ার মতো লোক আর কেউ ছিল না। জেঠিমার কাছে বলতে বোধ করি সাহস করতো না। সেদিন সে আর শ্বশুর বাড়ি ফেরেনি, বর ফিরে গিয়েছিল। বিকেলবেলা অজিতদা আর সে বেরিয়ে গিয়েছিল। সিনেমা দেখে অজিতদা ফিরবে, বর বাড়ি চলে যাবে। 2 দিন পর এসে নিয়ে যাবে হেনাকে। হেনা বরকে বিদায় দিয়ে ফিরে এসে ধপ করে বসে বলেছিল, আয়, এই ঘরে না, উপরে আয়, এই ঘরে মানুষ থাকে। না, তুই যা, বরং আমি একটু পড়ি। পড়বি? হঠাৎ সে গম্ভীর হয়ে গিয়েছিল। বলেছিল, এই দুঃখ তোর আমার জন্যে। হোক আমার দুঃখ, কাটবে একদিন। তোর হলে কাটতো না, তুই সইতে পারতিস না। তুই বরকে নিয়ে সুখী হয়েছিস, ভালোবেসে। চাই রে চাই, মিছে কথা, সব মুখে। কি বলছিস যাতা? ঠিক বলছি, তোরা হলে ধরতে পারতিস নে। আমি বাবা হেনা, আমার কাছে চালাকি। খুখু করে হাসতে শুরু করলে সে। হাসছিস কেন? কেন, সে যা কাণ্ড। লোকটা ভারী চালাক, জানিস, সিগারেট ছাড়া কোনো নেশা করে না, কিন্তু ভারী খারাপ চরিত্র। সন্ধ্যাবেলা কোনোদিন বাড়িতে ফেরে না। ব্যাপার কি জিজ্ঞাসা করি তো বলে, ভুরু কুচকে বলে, কিসের ব্যাপার কি? বলি, নরম হতে হয় ভাই। হয়ে বলি, ছুটি তো অনেকক্ষণ হয়েছে, থাকো কোথায় এতক্ষণ? বলে, কোথায় থাকবো, থাকি চুলোয়, যেখানে ইচ্ছে। আমি ভাই চুপ করে যাই। অথচ গায়ে যেন কেমন কেমন গন্ধ, ব্যাটা ছেলের গায়ে মেয়েদের গায়ের মতো গন্ধ, সিগারেটের গন্ধের সঙ্গে মিশিয়ে আর এক রকম। চুপ করে গেলে বলে, সারাদিন আপিসে থাকি, বেরিয়ে ময়দানে একটু বেড়াই, তারপর উপরি পাওনাগুলো আদায় করতে হয়, এনগেজমেন্ট থাকে। মেয়ে ছেলের মতো থাকো। বেশ, তাই তাই, কিন্তু পুরুষকে জানি তো, ওরে মনা ঘোষ সবাই রকম ফের, ভদ্র অভদ্র। তারপর বুঝলি একদিন। বাস, খিলখিল করে হাসতে লাগলো হেনা। সে বুঝলি, গায়ের পাঞ্জাবিটা খুলেছে, গেঞ্জি খুলবে, ধপধপ সাদা সিল্কের গেঞ্জিতে চুলের তেলের দাগ, আর এই এক গাছা লম্বা চুল খপ করে হাত চেপে ধরেছে। এ কি? বলে, কি কি? এই যে লম্বা চুল আর গেঞ্জিতে দাগ। তখন বুঝলি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ভ্যাবা গঙ্গারাম। আমি তখন খুব জোর পেয়েছি, খুব স্ক্রু টাইট করেছি। তখন একেবারে মুখোশ খুলে দাঁত বের করে বলে, বেশ করেছি, রোজগার করি করেছি, তোমার বাপের পয়সায় করিনি। আমি চেঁচাতে লাগলো। তখন বলে, চুপ চুপ, বাপকে খুব ভয় তো। শুধু বাপ নয়, আপিসের বড় বাবু, আর খুব কৃপণ। মাইনের টাকা তো হাতে দেয় না, তার উপর বাইরের রোজগারেরও হিসেব নেবে। বলবে, ওই ঠিকাদারের বিলের দরুন কত নিয়েছিস, ওই পার্টি কন্ট্রাক্টরের দরুন। হলে হবে কি, বাজার যে যুদ্ধের, 2 হাতে রোজগার। ঘুষের টাকার হিসেব আছে না ধরা যায়। এক একদিন 400-500 টাকার নোট পকেটে থাকে, তবে 100-150 এই নীতি। ওদিকে আপিসে মেয়ে কেরানি, সন্ধ্যার পর তো ধর্মতলায় মেয়েদের মাইফেল। করবো কি, ওই করি আর কি।
এবার বলেছি যা করবে করগে যা বাবু, ছোট নজর করো না, আর বাধা পড়ো না। তা পড়বে না, সেদিকে হুঁশিয়ার আছে। আর নজরও ছোট নয়, সে গায়ের গন্ধে বুঝতে পারি, গায়ের একটা গন্ধ পাই। সেদিন বললাম কি ব্যাপার বলো তো? বলে কি? বলো না কোথায় গেছিলে? দিব্যি করে বলছি কিছু বলবো না, গন্ধটা কেমন অচেনা লাগছে মনে হচ্ছে। বললে কি শুনি? বললাম মেট্রোতে গিয়ে মেম সাহেবের পাশে বসলে এইরকম গন্ধ পায়। এসে সারা বলে বাপরে, তুমি বাবা শার্লক হোমস, ঠিক ধরেছ, পার্ক স্ট্রিট এরিয়ার গন্ধ। বললাম কত টাকা লাগলো? বলে ঈশ্বরের দিব্যি, আমার নটে ফার্দিং, একটা পাঞ্জাবি ঠিকাদার সে নিয়ে গিয়েছিল। এখানেও থামেনি হেনা, মনের খুশিতে বলেই চলেছিল, এখন একটা কম্প্রোমাইজ করে নিয়েছি, যেখানেই যাও নিচু জায়গায় যাবে না, আর 10টার বেশি রাত করতে পারবে না। 3 দিন 8টায় ফিরে আমাকে নিয়ে নাইট শোতে সিনেমায় যেতে হবে, আর মাসে 100 টাকা আমাকে লুকিয়ে দিতে হবে, আমি আপনার বলে রাখবো। এই যে আজ গেল, এখানে ফিরবে না, বাড়ি যাবে বললে। বাড়ি যাবে না, সব মিছে কথা। আজ সমস্ত রাত্রি বাইরে কাটাবে, অজিতদাও তোর সঙ্গী এখন। জেঠিমা এর মধ্যে বার কয়েকই ডেকেছিলেন হেনাকে, প্রতিবারই হেনা বলেছিল যাচ্ছি, কিন্তু যায়নি। এবার জেঠিমা এসে ঘরে ঢুকেছিলেন, বলেছিলেন দেখো আজ শুভ সংবাদের দিন, আমি কিছু তাই বলিনি। ও দীর্ঘ নিঃশ্বাস পড়লে পাছে কিছু ক্ষতি হয়, কিন্তু আর সহ্য হচ্ছে না আমার। এসো, রাত্রি 9টা বাজে, ওঠো। হেনা বলেছিল নীরা কিন্তু আমার সঙ্গে চলুক, কাছে শোবে। রূঢ় কণ্ঠে জেঠিমা বলেছিলেন না। কেন? কেন তা তো জানো, আমার ঘর অপবিত্র হবে। তুই জানিস অজিত এখন মদ খায়, মনে হয় অন্য দোষ ঘটেছে, কিন্তু বিয়ে দিনই ওই পাপ ঘরে আছে বলে। আগে ওর গতি করি, তারপর নিশ্চিন্তি। হেনা কেমন হয়ে গিয়েছিল, মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলেছিল ওর কি ক্ষমা নেই মা? না। ওকে তুমি ক্ষমা করো মা। না। চুপ করে গিয়েছিল হেনা। পরের দিন সে চলে গেল। দুপুরবেলা যাওয়ার সময় বলে গেল নীরাকে, নীরা তুই যাচ্ছিস? হ্যাঁ, আবার আসবো মাস 2 পর। কোন মাসে ছেলে হবে তো? এই 3 মাস, 2 মাস পর এখানে চলে আসবো। বলে চুপ করে দাঁড়িয়েছিল, কিছু বলতে চেয়েও পারেনি। হঠাৎ বলেছিল আসি তাহলে, বলেই যেন হঠাৎ চলে গিয়েছিল। নীরার মনে হলো আবার 2 মাস নিরঙ্কুশ সঙ্গীহীন জীবন। হেনার সঙ্গে অনেকদিন পর তার সঙ্গে কিছুটা সময় কাটল। পায়রার মতো বকবক করে আপন মনে আপনার কথাই বলে গেল, শুনতে বেশ লাগলো। হেনাকে মনে হলো তার স্নেহাস্পদা, সেই হেনাকে সুখী করেছে। বিনু সেন তুমি হেনা নও, হেনা ভণ্ড নয়। হেনা চলে গেল। গাড়ির শব্দ পেলে নীরা, মোটরের হর্ন। হেনার যাওয়ার সময় বিদায় নেওয়ার মুখচ্ছই ভেসে উঠল। বড় যেন মলিন লাগলো হেনাকে। কাল সন্ধ্যার হেনা আর আজকের এই দুপুরের হেনায় যেন অনেক তফাৎ ঘটে গেছে। মনে লেগেছে হয়তো কাল জেঠিমার সঙ্গে কথা বলবার সময় অকস্মাৎ নিভে যাওয়া আলোর মতো যেন কালো হয়ে গিয়েছিল। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটু ম্লান হেসেছিল। বেচারা, তবে শ্বশুর বাড়ি যেতে যেতেই ও আবার জ্বলে উঠবে, সে নীরা জানে। বইটা সে খুললে না, থাক পৃথিবীর ইতিহাস। এলিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়বে সে, পরীর রাজ্য, জাদুর রাজ্য, স্বপ্নের রাজ্য। হঠাৎ দরজা খুলে গেল। ফিরে তাকালে নীরা, জেঠিমা ঢুকেছেন। সে মুখ নামিয়ে বইয়ের দিকে ফেরালে। জেঠিমাকে দেখলে কদিন থেকে তার মাথা তুলে দাঁড়িয়ে তাকে ঠেলে সরিয়ে দিয়ে বেরিয়ে যেতে ইচ্ছে করছে। নীরা, কণ্ঠস্বরে ভ্রু কুঞ্চিত করে নীরা আবার ফিরে তাকালে। মনে হচ্ছে এবার সে আর সামলাতে পারবে না, পারছে না, যেন আগুন লেগেছে, জ্বলে উঠল বলে দাউ দাউ করে। জেঠিমার কণ্ঠস্বরে কি ক্রোধ! নীরার চোখেও তার প্রতিচ্ছটা বাজছে। তবু সে কথা বললে না, শুধু তাকালে। জেঠিমা পত্রখানা বাড়িয়ে দিলেন। হেনা দিয়ে গেল, এ সত্যি? নীরা পড়লে। হেনা সব অকপটে স্বীকার করে পত্র লিখেছে, মুখে বলতে পারেনি। পত্রে স্বীকার করে লিখেছে, আর ওর কষ্ট দেখতে পারলাম না, লিখলাম, তুমি ওকে এমন করে কষ্ট দিও না। পত্র পড়েও চুপ করে রইল নীরা, কি বলবে ভেবে পাচ্ছে না। হেনা এটা পেরেছে শেষ পর্যন্ত। নীরা বল। কি বলবো? এ সত্যি?
হেনা নিজে যখন স্বীকার করেছে তখন আর আমার না বলে লাভ কি বলুন? হেসেছিল একটু। স্থির বিচিত্র দৃষ্টিতে কিছুক্ষণ তার দিকে তাকিয়েছিলেন জেঠিমা। তারপর কঠিন ঘৃণার সঙ্গে বলেছিলেন, তোর পাপ হেনার চেয়ে বড়। সে মতিভ্রষ্ট হয়ে ভুল করেছিল, আর তুই মতি স্থির হয়ে করেছিস। কলঙ্কের কাজ করে ভয় পেয়ে মিথ্যা বলে সে কলঙ্ক ঢাকতে যাওয়ার চেয়ে পাপ না করে যারা পাপের কলঙ্ক মাথায় নেয় তারা তো সব পারে। হেনার উপর যত ঘেন্না হলো আমার, তার চেয়ে বেশি ঘেন্না হলো তোর উপর। অদ্ভুত নিষ্ঠুর সে ঘৃণার অভিব্যক্তি তার। অবাক হয়ে তাকিয়েছিল তার দিকে নীরা। তিনি আবার বলেছিলেন, তার মানে পাপে কলঙ্কে তোর ঘেন্না নেই, লজ্জা নেই। তাহলে তো তুই সব পারিস, বলে তিনি চলে গিয়েছিলেন। দীর্ঘদিন পর অকস্মাৎ উঠে দাঁড়িয়েছিল নীরা। আপনা আপনি যেন অকস্মাৎ বন্ধনমুক্ত জীবের মতো উঠে দাঁড়িয়েছিল। বন্ধন কেটে গেছে। সে উঠে দাঁড়িয়ে বলেছিল, দরজাটা দেবেন না। এসে দরজাটা চেপে ধরেছিল। জেঠিমা দরজাটা বন্ধই করেছিলেন অভ্যাস মতো। এই 1 বৎসর তার ঘরের দরজা বন্ধ করেই রাখতেন। রাত্রে তার ঘরে ঝিটা শুতো, বাইরে থেকে তালা দিতেন। তিনি ভয় করতেন নীরাকে মনে মনে। সে নীরা জানত। একদিন, কবে ঠিক মনে নেই, জেঠিমা বলেও ছিলেন কাকে যেন, হয় অজিত বা সুজিতকে ও সব পারে, ভয়ঙ্কর সাহস ওর, পালিয়ে যেতে পারে, ছুটে বেরিয়ে গিয়ে রাস্তায় দাঁড়াবে, তাই তালা দিই। জ্যাঠিমা খুব জোর করেননি, ছেড়েই দিয়েছিলেন। নীরা বাইরে বারান্দায় এসে দাঁড়িয়ে জ্যাঠাইমার মুখের দিকে সেই পুরানো দৃষ্টিতে তাকিয়ে বলেছিল, শুনুন, সব যখন জেনেছেন তখন আজ থেকে আমি বাইরে বেরুলাম। কাল থেকে আমি আবার স্কুলে যাব। জ্যাঠাইমা বললেন, না, তা তোমাকে যেতে দিতে পারবো না। কেন? এ কথা প্রকাশ হবে, হেনার শ্বশুর বাড়ি যাবে। তাছাড়া তোমাকে বিশ্বাস কি? না, আমি সে কথা প্রকাশ কখনো করব না। সে বিশ্বাস করলাম, তা আমি বলিনি, তোমার নিজের কথা বলছি। কলঙ্ককে যার লজ্জা নেই, ঘেন্না নেই, তাকে বিশ্বাস আমি করিনি। মনা মরেনি, বেঁচে আছে। শুনেছি সে এখন গরিব গেরস্ত বাড়ি মেয়েদের নিয়ে যুদ্ধের বাজারে দালালি করছে। এ বাড়ির বাইরে তোমাকে যেতে দিতে পারবো না। আর স্কুলেই বা বলবে কি, হেনার কথা প্রকাশ না করলে? বেশ, স্কুলে আমি যাব না, কিন্তু এবারই আমি ম্যাট্রিক পরীক্ষা দেব প্রাইভেটে। যে লেখাপড়া শিখে মিথ্যে পাপের বোঝা মাথায় করে নিজের আত্মা নারায়ণের এত বড় অপমান করলে তা শিখে হবে কি? পেটের ভাত হবে, আপনাদের হাত থেকে মুক্তি পাব। একটু চুপ করে থেকে জেঠিমা বলেছিলেন, তাই দেবে, তোমার জ্যাঠাকে বলবো। সেদিন আরেকটি বিচিত্র ঘটনা ঘটেছিল। সেই বাইরের মানুষের সঙ্গে ঘাতে সংঘাতে নয়, নিজেকে দেখে নিজের মনের মধ্যে যেটা জেগেছিল, সে যুদ্ধ যেন নিজের সঙ্গে। 1 বৎসর, হ্যাঁ, গণনা করা 1 বৎসর 27 দিন পর পরিপূর্ণ উন্মুক্ত আলোয় দাঁড়িয়ে সে নিজের প্রতিবিম্ব দেখেছিল একখানা বড় আয়নার মধ্যে। হেনা চলে গিয়েছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। জেঠিমা ঠিক 8 ঘন্টা পরই এসে তার ঘরে ঢুকেছিলেন হেনার চিঠিখানা নিয়ে। মিনিট 10 মধ্যেই কথা শেষ হয়েছিল। জেঠিমা তাকে ক্ষমা না করে, ক্ষমা কেন, তার আশীর্বাদ করা উচিত ছিল তাকে, তা না করে তিনি তাকে বেশি ঘৃণা করছেন বলে বেরিয়ে আসবার সময় দরজা বন্ধ করতে গিয়েছিলেন। সে দরজা চেপে ধরে বন্ধ করতে দেয়নি। সে নিজেই যেমন একদিন স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার করে নিয়েছিল, একটি কথাও বলেনি, তেমনি ভাবে সে নিজেই মুক্তি নিয়ে বেরিয়ে এসেছিল। বাড়িটা তখন প্রায় স্তব্ধ। প্রায় 2টো বাজে। জ্যাঠামশাই অজিতদা আপিসে, সুজিত আর তাদের অন্য ছোট ভাই দুজনও স্কুলে। বাড়িতে একা জেঠিমা। ঠাকুরটা রান্না বান্না সেরে বাইরে একবার বেড়াতে গেছে। কলকাতার ঠাকুরেরা দুপুরে ঘুমোয় না, জুতো জামা পরে বেড়াতে বের হয়। চাকরটা ঘুমুচ্ছে। ঝিটা এখনো রান্নাশালে সব ধোয়া মোছার কাজ করছে। পাড়াতেও বিশেষ সারা শব্দ নেই। এই সময়টা স্তব্ধই থাকে। সদ্য অপরাহ্নমুখী পশ্চিমে অল্প ঢলে পড়া সূর্যের রোদ তখনও তাদের উঠোনটায় পরিপূর্ণভাবেই পড়েছিল। সেই সূর্যের আলোয় দাঁড়িয়ে মুক্তির আস্বাদই অনুভব করছিল তার উত্তাপের মধ্যে, আর দেখছিল জ্যাঠামশাইয়ের বাড়ির ঐশ্বর্য সম্পদের নূতন সমাবেশের দিকে তাকিয়ে। বাড়িটার ভাঙা গড়া অনেক হয়েছে, দেখেছেও, কিন্তু খুব ভালো করে দেখেনি। একটা কঠিন আত্মনির্যাতনের প্রবৃত্তি তাকে যেন পেয়ে বসেছিল।
সেটা তার জীবনের বিদ্রোহের আর একটা চেহারা। তখন এটা যেন তার নিজেকে খুব তৃপ্তি দিত, একটা আত্মপ্রসাদ অনুভব করত। হয়তো অভিমান ছিল, যাই সত্য হোক, সেই সব দেখেও দেখেনি, দেখতে চায়নি। আজ মুক্তি নিয়ে বেরিয়ে সে উঠানে দাঁড়িয়ে দেখছিল সেই সব। মুখে একটু হাসিও ফুটে উঠেছিল। না, জ্যাঠামশাইয়ের তারিফ করতে হয়। জ্যাঠাইমা ওই জীবন দর্শনের অনেক মূল্য পেয়েছেন, সুতরাং ভুল বললে কি করে চলবে। বাহ, জ্যাঠামশাই আজকাল মধ্যে মধ্যে স্যুট পরেন, আপিসের বড়বাবুদের মতো ঢলঢলে প্যান্ট আর গলাবন্ধ কোট নয়, দস্তুর মতো স্যুট, তবে অর্ডার নয়, রেডিমেড। বাড়িটার চেহারাও ঠিক সেই রকম দাঁড়িয়েছে, রেডিমেড স্যুট পরা হারানচন্দ্র মুখুজ্জের এইচ.সি. মুখুজ্জি স্বরূপের মতো। নতুন ফার্নিচার হয়েছে, অবশ্য সেখানে ওই অসামঞ্জস্য নেই, সব নতুন এবং অত্যন্ত মডার্ন। বাইরে অর্থাৎ উঠানের সামনের বারান্দাটা চমৎকার হয়েছে। সেই বারান্দায় অভিজাত রুচি অনুযায়ী হ্যাটর্যাক সমেত একটি সুন্দর খাড়া করা আলনা, তার নিচে জুতো রাখবার বাক্স, আর প্রায় গোটা মানুষের মাপের একটা স্ট্যান্ডিং মিরর। সেই আয়নার মধ্যে ফুটে উঠেছে রৌদ্রালোকে আলোকিত নীরার প্রতিবিম্ব। শিউরে উঠল সে, ভয়ে চোখ বুঝল। আয়নাটার মধ্যে ওহ, কে? সে নীরা? সে? না না না, কিন্তু সত্য সত্য পাথর চাপা বিবর্ণ ঘাসের মতো বিবর্ণ যক্ষা রোগীর মতো ফ্যাকাশে তেমনি শীর্ণ কঙ্কালসার একটি মেয়ে। মুখের হনুর হাড় দুটো উঁচু হয়ে উঠেছে, তার উপর পিছনে ফোলা ফাঁপা এক রাশ বিশৃঙ্খল চুল তাকে আরো কদর্য করে তুলেছে। না, কদর্য নয়, বিভৎস। শুধু রয়েছে সেই চোখ দুটো, বড় বড় ঝকঝকে চোখ। সেই দুটি চোখ দেখে সে চিনতে পারলে সে নিজে। আয়নায় প্রতিবিম্বটাও তার দিকে আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছে। জীবনের ত্যাগ শিখারের এই পরিণতি, পুণ্য ফল? না, জেঠিমার কথাই সত্য। নিজের আত্মার যে অপমান সে করেছে, এ তারই ফল, এ তার প্রাপ্য। অকস্মাৎ সে উঠে চলে গেল সিঁড়ি বেয়ে ছাদের উপর। সূর্যের পরিপূর্ণ আলো, মুক্ত বাতাস, স্বাধীন মন তার চাই, তাকে বাঁচতে হবে। সূর্যালোকিত পৃথিবীর দিকে তাকালে, ওহ, এই 1 বছরে জায়গাটা কত বদলে গেছে। মাথার উপর প্লেন উঠছে, 1944 সাল। কোলাহল কলরব বেড়েছে, কলকাতা লোকে লোকে পিঁপড়ের রাজ্য হয়ে উঠেছে। সারাটা দিন সে ছাদের উপর ঘুরল। সন্ধেবেলা সে নতুন করে জীবন শুরু করলো। সর্বাগ্রে জেঠিমার কাছে গিয়ে স্থির কণ্ঠে বললে, জেঠিমা, আমার নিজের ঘরের চাবিটা চাই, ওই ঘরে আমি আর থাকবো না। জেঠিমা তার মুখের দিকে শুধু একবার তাকালেন, কিছু বললেন না। তাতে যত অবজ্ঞা তত ঘৃণা। তিনি সেই এসে ঢুকে বসেছেন আর বের হননি, ভাবছেন বসে বসে। সেদিন তার মনে হলো এই মেয়েটির মতো নিষ্ঠুর সে আর জীবনে কাউকে দেখেনি। এই নিষ্ঠুর ঘৃণা আর তার কোনো দিন যায়নি। শুধু কি তার উপর, এরপর থেকে হেনাকেও তিনি ঘৃণা করতেন, যেন তার জীবন সংস্কারের এক ফলহীন পুষ্পহীন শুধু শাখা পল্লব পত্রসার পূর্ণ বিষে বিষাক্ত একটা গাছ, যার তলায় রৌদ্র আসে না, ঘন হিম অন্ধকার, আর অহরহ পত্র পল্লব থেকে বিকীর্ণ হচ্ছে বিচিত্র পূর্ণের বিষবাষ্প, শুধু যেন কয়েকটা দিনের জন্য। যে কারণে মানুষের ব্যাধি হয়, তেমনি একটা কারণে স্নেহের পোকা লেগে একটা ডাল শুকিয়ে ভেঙে গিয়েছিল। তারই মধ্য দিয়ে এসে পড়েছিল খানিকটা সূর্যালোকের দীপ্তি এবং উত্তাপ। আবার সেখানে ডাল গজিয়ে ফাঁকটা সম্পূর্ণরূপে ঢেকে গেছে। জেঠিমা নীরবে চাবিটা তার দিকে ছুঁড়ে ফেলে দিলেন। নীরা অসংকোচে চাবিটা কুড়িয়ে নিয়ে তার মায়ের ঘর খুলে ভিতরে ঢুকে দাঁড়ালো। ঘরখানাকে গুদাম হিসাবে ব্যবহার করা হচ্ছিল। রঙের টিন, সিমেন্টের বস্তা, লোহা, পুরনো আসবাব। ভ্যাপসা গন্ধ উঠছে, আরশোলা উঠছে, কিছু খড়খড় করছে, বোধহয় ইঁদুর। সে আন্দাজে গিয়ে পিছনের দিকের পাশাপাশি জানলা দুটো খুলে দিতেই আলোর ঝলক এসে পড়ল। তারপর সে নিজেই রঙের টিন কয়েকটি বের করে উঠানে নামিয়ে দিলে। চাকরটা সেই মুহূর্তেই ঘুম ভেঙে বেরিয়ে এসেছিল। সে তাকে বললে, এগুলো বার করে নাও এ ঘর থেকে। বলেই গলা তুলে বললে, জেঠিমা, এগুলো বের করে নিয়ে আমার ঘর পরিষ্কার করে দিতে বলুন। এইখানেই দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যের শেষ। আজকের মতো
মহাশ্বেতা উপন্যাসটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, জানাবেন, আর আমার চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।